প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা রাখি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার ক্লাসটা একটু নিতে সমস্যা হয়েছে, একটু নেট জনিত কিছু সমস্যা দেখা দেওয়াতে আমার একটু দেরিতে নিতে হচ্ছে ক্লাসটা, এবং তোমরা একটু দেরিতে পাচ্ছ, তার জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে। আসলে এখানে নেটের কারণে সমস্যা হয়ে গেল। আচ্ছা, আজকে আমি আমি আগে থেকে এটা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব, আর যেহেতু 6 এবং 7 দুইটা বিষয়কে মাথায় রেখে ক্লাসটা নিতে হচ্ছে, আমি দীর্ঘদিন ধরে রাইট ফ্রম দ্য ভার্বের উপর ক্লাস দেখতেছি না। আজকে অ্যাক্সিডেন্টে একটা স্যারও নিচে দেখলাম, এতদিন কেউ নেই নেই। তো আমি আগে থেকে এটা চিন্তা করছিলাম আজকে রাইট ফ্রম দ্য ভার্বের উপর আলোচনা করব। তো স্যারের নিচে অবশ্য 9-10 এর উপর, আমি নেব 6 এবং 7 এর উপর। যদি 9-10-এরও ভালো লাগে, এটা আমার ক্লাসটা অবশ্যই জয়েন করতে পারবা। যদি ভালো লাগে, তোমাদের মনে হয় যে আমারটা অনেক, অবশ্যই 6-7 এর স্টুডেন্ট জন্য খুব সহজভাবে উপস্থাপন করেছি। আশা রাখি তোমরা যারা যারা ক্লাস করবা ইনশাল্লাহ বুঝতে পারবে। আমার ক্লাসে একটু জয়েন করবা, একটু ক্লাসটা দেখার চেষ্টা করবা। আমি কথা না বেরিয়ে আমার ক্লাসে চলে যাচ্ছি, একটু দেখো তোমরা। হ্যাঁ, আমি প্রথমত রাইট ফ্রম দ্য ভার্বস এটা উপরে লেখাটা হয়তো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, খুব ভালোভাবে দেখা যাচ্ছে। কারণ আমি একটু বড় করতেছি আর একটু। হ্যাঁ, রাইট ফ্রম দ্য ভার্বস, ভার্বের সঠিক গঠন। আমরা একটা, আমি বাংলাতে একটা কথা বলি, যেমন আপনি এখানে বই বললে হবে না, আপনি এখানে বসেন বলতে হবে। তারপরে তুই এখানে বসেন বললে হবে না, তুই এখানে বস লিখতে হবে। মানে কথাটা এভাবে বলতে হয়। তো বয়, বসেন, বয়, এই কথাটা কিন্তু একটি ভার্ব, একটা ভার্বের বিভিন্ন রূপে রূপান্তর করতেছি। বাংলায় আমি কথাটা বলছি, তোমরা হয়তো বুঝতেছো। তো আমরা একটা, এই যে যেমন তুমি এখানে বসো, এইটা হয় তুমি এখানে বসেন মিলে না, তুমি এখানে বয় কথাটাও মিলে না। তো আমরা ওভাবে এই বাংলাটা যেমন আমাদের কাছে কেমন জানি লাগতেছে একটা ভার্বের ব্যবহারের কারণে, ঠিক একই রকম একটা সেন্টেন্স যখন ট্রান্সলেট করব, ভার্বটা যদি সঠিক ফর্মে না থাকে, যেমন আই গো টু, আই গো টু স্কুল ইয়েস্টারডে। তা আমি গতকাল স্কুলে যাই, কথাটা কেমন হবে? গতকাল তো অতীত হয়ে গেছে, এটা তোমার গত হয়ে গেছে। এটা গতকাল স্কুলে যাই বললে বাক্যটা সম্পূর্ণ ভুল হবে। তো তোমার এটা এখানে হবে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, দ্যাট মিনস এখানে গো না হয়ে ওয়েন্ট হবে। এটাই হচ্ছে রাইট ফ্রম দা ভার্ব। আমি একটু, রাইট হচ্ছে সঠিক ফর্ম, হচ্ছে গঠন অফ ভার্বস, ভার্বের সঠিক গঠনকে রাইট ফ্রম দা ভার্ব আমরা বলি। তবে রাইট ফ্রম দা ভার্বের ক্ষেত্রে আমাদের একটা স্যারে আলোচনা করেছে বিস্তারিত, হয়তো বিস্তারিত করেন, আরো একটা ক্লাস আছে ওনার। এইখানে যে জিনিসগুলোর উপর আলোকপাত করতে হবে সেটা হচ্ছে টেন্স এবং ভার্বের যে আমরা পড়ছিলাম স্ট্রং ভার্ব, উইক ভার্ব, এই ভার্বগুলো আমাদেরকে জানতে হবে। তো এগুলো না জানলে আমাদের একটু সমস্যা হবে রাইট ফ্রম দা ভার্বটা করার ক্ষেত্রে। এগুলো অবশ্যই, এগুলো ম্যান্ডেটরি। এগুলো আমি এখন একটা একটা করে আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়, সে কারণে আমি এই যে যেগুলো আমি সাধারণত এই শর্টকাট ওয়েতে, বা আর দ্বিতীয়ত আমাদের ইয়ার মধ্যে কতগুলো রোলস দেওয়া থাকে বইয়ের মধ্যে। আমার সেকেন্ড পেপার বই যারা যারা নিছো, গ্রামার বই নিছো, তাদের দেখবা কতগুলো রোলস থাকে। আমি আজকে রোলস গুলো উপস্থাপন করেছি, এবং রোলস গুলো উপস্থাপনের মধ্য দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। টেন্স পড়াইলে আমার একটা ক্লাস টেন্সের, একটা না 2-3টা ক্লাস নিতে হবে টেন্সের উপর, আর ভার্বের উপর একটা ক্লাস নিতে হবে। তো আমি পড়াচ্ছি রাইট ফ্রম দা ভার্ব, আমি আবার টেন্স এবং ভার্বের মধ্যে ঢুকে গেলে ক্লাসটা নেওয়া সম্ভব হবে না। সেই কারণে আমি রোলস গুলো, কিছু রোলস আলোচনা করে, এই রুলস গুলো জানলে অনেকাংশে আমরা করতে পারবো রাইট ফ্রম দা ভার্ব। আমি বিশেষত 6 এবং 7 স্টুডেন্টকে দৃষ্টিপাত করতেছি, তোমরা প্রত্যেকে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবা। আর যারা 9 এবং 10-এ আছো তারাও দেখতে পারো, তোমাদেরও এইটা বেসিকটার ক্ষেত্রে কিছুটা কিছু এখানে ধারণা পাবা। তবে বেসিকটা আলোচনা করতে গেলে তোমার টেন্স এবং ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে। আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, আমি কিছু রুলস এবং কিছু টেকনিক তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি উই উইল ডিভাইড এ ভার্ব ইনটু 6 পার্টস। আমরা একটা ভার্বকে 6টি পার্টে বিভক্ত করব, 6টি অংশে ভাগ করব। এগুলো হচ্ছে V1 to V6, V1 to V6। এটা আমি একটা নিজস্ব, আমি এটা জিনিসটা তোমাদের বোঝানোর জন্য এই ধরনের ফর্মুলা ইউজ করছি, অনেকে এগুলো করে না। তবে এই জিনিসটা তোমরা বোঝার জন্য, শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য, আর কোনো অন্য কোনো কারণে নয়। আমরা সাধারণত ভার্বের 3টি ফর্ম পেয়েছিলাম আমাদের পড়ার মধ্যে, যেমন প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এগুলো আমরা প্রত্যেকে জানি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ভার্বের ফর্ম।
কিন্তু এখানে আমি B1 to B6 কি করছি দেখো, এখানে B1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেমন গো ভার্বটি যেমনই দেখবা সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম, এটা মনে রাখবা। একটা ভার্ব তুমি যখন যেভাবে পাচ্ছ সচরাচর সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তখন ভার্বটাকে একটু পরিবর্তন করবা, পাস্ট ফর্মে রূপান্তর করবা, তখন এটা B2 হবে, দ্যাট মিন্স ওয়েন্ট হবে। তাহলে এখানে পরে যখন ভার্বটাকে আরেকটু পরিবর্তন করবা তাহলে গন হবে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে V3। আর একটা আইএনজি এটা নিয়ে অনেক ধরনের ইয়ে আছে, এটা জেরান্ড হয় আবার পার্টিসিপল হয়, তখন এটা ব্যবহারের উপর ভিত্তি করে আমাদেরকে এটা বুঝে নিতে হবে। V4 দ্যাট মিন্স ভার্বের সাথে আইএনজি ফর্ম। আর যেটা হচ্ছে V5 এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, এটা আমরা পড়ছি, ইনফিনিটিভের পরে কোনো পরিবর্তন হয় না ভার্বে, সেটা আমরা একটু বিস্তারিত পরে দেখলে বুঝতে পারবো আলোচনার মধ্য দিয়ে। B6 যেটা আমরা বলি ভার্বের শেষে এস বা ইয়েস, এটা হচ্ছে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয়, সাবজেক্টটা সিঙ্গুলার, আমি জানি আমরা পার্সন বুঝি, আই উই ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে, তারপর ইউ হচ্ছে সেকেন্ড পার্সনের মধ্যে পড়ে, থার্ড পার্সন হচ্ছে হি সি দে ইট। তো আমরা যদি হি সি ইট এই তিনটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, আর দেটা হচ্ছে প্লুরাল, প্লুরালটা দেখার বিষয় না, আমরা সিঙ্গুলার দেখবো। সিঙ্গুলারের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার থাকে সেক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস হয়, সেটা হচ্ছে B6। আমরা B1 to B6 কি জিনিসটা একটু বুঝলাম, তারপর আমাদের আলোচনা বিস্তারিত আসো, এখানে আমরা আলোচনা করতেছি। দেখো এখানে আমরা একটা দেখছি অনু আর ডগস। অনু হচ্ছে একটা ডগ প্রজাতি, অনুরা হচ্ছে ডগস। এখানে আমি এটা ইয়ে করছি, এটা আমরা অনেক ক্ষেত্রে কিছু কিছু টেকনিক অ্যাপ্লাই করে এই জিনিসগুলো সহজে মনে রাখতে পারি। যদি আমি এই শব্দগুলো তোমাদেরকে দিতাম, এই নিচের শব্দগুলো সবগুলো তোমাদেরকে দিতাম, তোমাদের হয়তো মনেও না থাকতে পারে, কিন্তু তুমি যদি এই লাইনটা মনে রাখো, অনু আর ডগস, অনু আর ডগস, এটা দিয়ে মনে রাখলে তুমি ইজিলি বুঝতে পারবা। আর এই উপরোক্ত এই যে শব্দগুলো, অ্যাডভার্ব গুলো বা অ্যাডজেক্টিভ গুলো থাকলে, তোমার অ্যাডভার্ব গুলো থাকলে তোমাকে বুঝে নিতে হবে যে কি আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এই নির্মুক্ত শব্দগুলো থাকলে তোমাকে বুঝে নিতে হবে, ইন্ডিকেটর গুলো থাকলে বুঝে নিতে হবে তোমাকে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। নির্মুক্ত ইন্ডিকেটর আমি ধরতেছি, এটা ইন্ডিকেটর গুলো থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে। আর সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাধারণত দুটি ফর্ম বসে, একটা হচ্ছে B1, একটা হচ্ছে B6। B1 মানে ভার্বটি যেমন আছে তেমন, আর B6 মানে ভার্বের শেষে এস বাই এস। B1 হচ্ছে ভার্বটি যেমন আছে তেমন, আর B6 মানে ভার্বের শেষে এস বাই এস। আমরা এটা এভাবে বুঝে নেব। তারপর আমি দেখি ও দিয়ে অফেন, এন্ড দিয়ে নর্মালি, ইউ দিয়ে ইউজুয়ালি, দিয়ে অলওয়েজ, আর দিয়ে রেগুলারলি, ই দিয়ে এভরিডে, ডি দিয়ে ডেলি, ও দিয়ে অকেশনালি, জি দিয়ে জেনারেলি, এস দিয়ে সামটাইমস। এই এই শব্দগুলো যদি এই এই ইন্ডিকেটর গুলো যদি, এই অ্যাডভার্ব গুলো যদি আমাদের এই সেন্টেন্সের মধ্যে থাকে, সেটা বুঝে নিতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এবং সেক্ষেত্রে আমরা B1 B6, তবে B1 এর কথা বলতেছি না, B6 বসবে শুধুমাত্র যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস, দ্যাট মিন্স B6 হবে। এটা মাথায় রাখবো। আরেকটা হচ্ছে ইনফিনিটিভ ফর্মের পরে সব সময় B1 হবে, ইনফিনিটিভ ফর্মের পরে সব সময় B1 হবে, এটা একটু মাথায় রাখবা। B1 দ্যাট মিন্স যেমন আছে তেমন, এখানে B1 হচ্ছে যেমন আছে তেমন ভার্বটি। তারপর হচ্ছে যে মডাল অক্সিলারি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওট, মাস্ট, ডিয়ার, নিড, ইজ টু, এম টু, আর টু, যা আছে আরো ইটিসি দিছি, আমি সবগুলো লিখতেছি না বিস্তারিত, তোমরা একটু মডাল অক্সিলারি ভার্বগুলো দেখে নেবা, তাহলে ইজি হবে তোমাদের জন্য। এবং এরপরও B1 হবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি এখানে আবার এই যে প্রথম যে ইয়াটা স্ট্রাকচারটা দাঁড় করাইছি, সেটার উপর তিনটি এক্সাম্পল দিয়েছি। দেখো যেমন কি রিডস, এখানে আমি এটা পরিবর্তন করে ফেলছি। আচ্ছা দেখো, হি রিড এ স্টোরি বুক ডেলি, এখানে হিটা হচ্ছে, দেখো হিটা হচ্ছে সাবজেক্ট, আর এখানে ডেলিটা দ্বারা, এই ডেলি নিয়মিত, ডেলি আমরা বলি এখানে, এই যে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব বা এটা একটা ইন্ডিকেটর ধরো, এই ইন্ডিকেটর দ্বারা বোঝা যাচ্ছে আমাদের এটা কিসে আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে, সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা নিতে হবে B1 or B6। তবে আমি বলছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সবসময় B6 হবে। B6 মানে ভার্বের শেষে এস বা ইএস হবে। তো সেক্ষেত্রে এখানে রিডটা কি হবে,
রিডস হবে, রিডসটা কি হবে, রিডস হবে, হি রিডস এ স্টোরি বুক ডেইলি, কারণ ডেইলিটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কে মিন করতেছে, আর হিটা তাৎপর্য সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের শেষে এস বা ইএস বসছে, ভার্বের শেষে এস বা ইএস বসছে। এভাবে আমাদেরকে বুঝে নিতে হবে, আমরা এভাবে বুঝলে ইজি আশা রাখি পারবো, এস বা ইএস বসছে। এরপর দেখো পরের একটা সেন্টেন্স, এক্সাম্পল 2 এ দেখো, উই ওয়ান্ট টু লার্ন রাইট ফর্ম অফ ভার্ব ইজিলি, আমরা রাইট ফর্ম অফ ভার্ব সহজে শিখতে চাই। আচ্ছা দেখো এখানে এই যে এখানে ওয়ান টু, টু হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, সেক্ষেত্রে আমরা এখানে বলছি ইনফিনিটিভ ফর্মের পরে ভি ওয়ান বসে, ভি ওয়ান দ্যাট মিনস ভার্বটি যেমন আছে তেমনই বসবে, দ্যাট মিনস লার্নটা লার্ন বসবে, কোনো ধরনের পরিবর্তন আসবে না, সেক্ষেত্রে আমরা লার্নটা লার্নে রেখে দেবো, এভাবে আমরা করতে পারি, লার্ন লার্ন হয়ে যাবে, তাহলে কোনো পরিবর্তন আসতেছে না এখানে। এরপরটা দেখো পরের স্ট্রাকচারে, পরের সেন্টেন্সে, পরের স্টেটমেন্টে দেখো, দে শুড জয়েন উইথ আস, এখানে শুডটা আমরা মডাল অক্সিলারির মধ্যে পড়েছে, শুডটা মডাল অক্সিলারির মধ্যে পড়েছে, সেক্ষেত্রে শুড মডাল অক্সিলারি হলে বি ওয়ান, দ্যাট মিনস ভার্বটি যেমন আছে তেমন। 6-7 স্টুডেন্টদের তোমাদের একটা ভার্বটা দেওয়া থাকে পাশে, তো তোমাদের কষ্ট করতে হবে না, যে ভার্বটা আসে সেই ভার্বটা বসাই দেবা, এখানে জয়েন জয়েন বসে গেছে, কোনো পরিবর্তন হয় নাই। আমাদের পরীক্ষায় শুধুমাত্র তুমি এই আনসারের মধ্যে শুধু এই 3 এর মধ্যে শুধু জয়েন লিখে দেবা, যেমন আছে তেমন, কোনো পরিবর্তন হচ্ছে না, জাস্ট তুমি বুঝছো কিনা সেটা আরো বুঝতে চাচ্ছে, আর কিছু না। এরপরটা দেখো এক্সাম্পল, এরপরটা দেখো আমরা পরে একটা ইয়াতে যাচ্ছি, নার্ভ। এই নার্ভ হচ্ছে, নার্ভ মিন করলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি হয়তো এটা সহজ করে নিয়েছি তোমাদেরকে, টেন্সের আলোচনা না করে রুলস এর মধ্য দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি, আশা রাখি কতটুকু কতটুকু ফ্রুটফুল হয় তোমাদের জন্য সেটা জানি না, তবে তোমরা যদি কিছুটা উপকৃত হও তাহলে বুঝতে পারবো আমার এই যে এই পদ্ধতিটা তোমাদের কাজ দিচ্ছে। তবে তোমরা তোমাদের মতো যার যেটা পদ্ধতি বা ওয়ে ভালো লাগে সেটা অবলম্বন করবা, আমি আমার মতো করে একটা বোঝাচ্ছি। এখন দেখো নার, নার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে মিন করে, কেন দেখো এন্ড দিয়ে নাও, নাও দিয়ে সাধারণত নাও থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নাও আসে, তারপরে এট দিস প্রেজেন্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, এট দিস মোমেন্ট এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে মানে এটা চলমান বোঝাচ্ছে, তারপর রাইট নাও কাজটি চলমান বোঝাচ্ছে, দ্যাট মিন্স বিফোর হবে, বিফোর কি আমরা এখানে পড়ছিলাম, বিফোর মানে ভার্বের সাথে আইএনজি ফর্ম, বিফোর হচ্ছে ভার্বের সাথে আইএনজি ফর্ম, এটা ইকুয়াল টু দিছি আমি বিফোর, দেখো এই জিনিসটা তোমরা হয়তো বুঝতেছো। পরে এটা দেখো আরো কিছু জিনিস, যদি অ্যাক্টিভ সেন্টেন্সের পরে, অ্যাক্টিভ সেন্টেন্স আমি বুঝবো কিভাবে, যখন কর্তা বা সাবজেক্ট নিজেই কাজটি করবে সেক্ষেত্রে বুঝতে পারবো অ্যাক্টিভ সেন্টেন্স, যেমন আমি খাই, আই ইট রাইস, যেমন আমি ভাত খাই, আমি আই ইট রাইস, এখানে এটা অ্যাক্টিভ, তো রাইস ইজ ইটেন বাই বললে রাইসটাকে খাওয়া হয়, ভাতটি খাওয়া হয়, সেক্ষেত্রে এটা প্যাসিভ, যখন সাবজেক্ট নিজে সরাসরি কাজটি করবে সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, তোমরা হয়তো বুঝতেছো, তারপর আমি একটু বলতেছি জিনিসটা। যদি অ্যাক্টিভ সেন্টেন্সের পরে বি ভার্ব থাকে, পরে এইটাতে অবশ্যই বি ফোর হবে, বি ফোর মানে কি, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হবে, সেটা আমরা এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝবো। বি প্লাস বি সাধারণত ভার্বের পরে ভার্ব আসলে ওই ভার্বটির সাথে আইএনজি ফর্ম হয়, দ্যাট মিন্স বি ফোর হবে, সাধারণত ভার্বের পরে ভার্ব থাকলে ওই ভার্বটি আইএনজি ফর্ম হয়, সাধারণত বলছি, কিছু কিছু আবার ব্যতিক্রম ভার্ব আছে সেগুলোর ক্ষেত্রে আইএনজি ফর্ম হয় না, ট্রু হয়, সেই জন্য আমি ওটা বলতেছি না, শুধুমাত্র সাধারণ বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ভার্বের পরে ভার্ব আসলে পরবর্তী ভার্বটা আইএনজি ফর্ম হয়। আর একটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, আমরা অনেক অসংখ্য ফ্রেজাল ভার্ব হয়তো তোমরা অনেকে দেখছো, ওই যে বিউটো, লুক ফরওয়ার্ড টু, অনেক লুক ফরওয়ার্ড, অনেকগুলো ফ্রেজাল ভার্ব আছে, এই ফ্রেজাল ভার্ব গুলো পরে যদি অন্য একটা ভার্ব আসে সেই ভার্বটা অবশ্যই বি ফোর ফর্মে হবে, সেই ভার্বটা অবশ্যই বি ফোর ফর্মে হবে, বি ফোর ফর্মে হওয়া মানে হচ্ছে আইএনজি ফর্মে হওয়া, এটা আমি আবার বলছি তোমাদেরকে বোঝার জন্য। আরেকটা হচ্ছে প্রিপজিশনের পরে যদি ভার্ব আসে বা থাকে, প্রিপজিশন পর পর যদি ভার্ব আসে, যেমন ফর এর পরে যদি বা ইন এর পরে যদি কোনো একটা একটা ভার্ব আসে, সেই ভার্বটা অবশ্যই বি ফোর হবে, এটা হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্বের ক্ষেত্রে, এই কথাটা আমি বলতেছি, ভালো করে তোমরা বুঝে নাও। এরপরে আমি এই যে দুইটা এক্সাম্পল এখানে দাঁড় করেছি, দেখো, উই আর রিড অ্যাবাউট এন ইম্পর্টেন্ট টপিক, এখানে উই আর রিড, আরটা হচ্ছে যে বিভাগ, এন্ড উইটা হচ্ছে আমরা, এটা হচ্ছে অ্যাক্টিভ স্টেটমেন্ট, অ্যাক্টিভ সেন্টেন্স, তো অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এখানে বলছি বিভার্বের পরে, বিভার হচ্ছে কি
এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, বিং, এগুলো হচ্ছে বি ভার্ব। যদি এই বি ভার্বের পরে বিশেষ করে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোর পরে যদি কি থাকে, আরেকটি ভার্ব থাকে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার পরে যদি আরেকটি ভার্ব থাকে, দ্যাট মিনস বি ভার্বের পরে যদি আরেকটি ভার্ব থাকে, সেক্ষেত্রে বি4 হবে, এটা মনে রাখবে। এরপর দেখো আর পরের সেন্টেন্সে বি4 হলে এটা রিডটাকে কি করতে হবে, রিডটাকে রিডিং করতে হবে। আমি এগুলো তুলে ফেলতে হবে। রিডিং হয়ে গেছে, রিডিং হয়ে গেছে। দেখো এখন বাক্যটা হয়ে গেছে। এরপর এখানে আমরা মেকটাকে কি করব, যেহেতু ফরটা প্রিপোজিশন, আমরা কিছুক্ষণ এখানে পড়ছি, প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে সেক্ষেত্রে ভার্বটা বি4 করতে হবে। তাহলে বি4 করতে হলে তো আইএনজি ফর্ম করতে হবে। তাহলে মেকের ক্ষেত্রে মেকিং এভাবে করতে হয়, ইটা তুলে দিতে হয়, কামের ক্ষেত্রে এইভাবে তুলে দিতে হয়, সেটা তোমরা জানো প্রত্যেকে, তারপর আবার একটু করে বলবো। এরপর আশা রাখি তোমরা এই একটা রোলস দুইটা রোলস এগুলো বুঝতে পারছো। আমরা 3 নম্বর রোলসে যাচ্ছি। এটা জেলার শব্দটা আমরা জেলাস বলি না, জেলার শব্দ বলছি একটা। এই জেলার সাধারণত প্রেজেন্ট পারফেক্ট, এইটা শব্দটা মনে রাখবো, জেলার শব্দটা মনে রাখবো, ডাবল জে এ তারপর এল ই আর শব্দটা একটু মনে রাখলে তোমাদের হয়ে যাচ্ছে। পুরো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে তুমি একসাথে মনে রাখতেছো, ইন্ডিকেটর গুলো। তো সেক্ষেত্রে ইন্ডিকেটর কোনগুলো, ভি3 তে রূপান্তর হবে ভার্বটি। এই ইন্ডিকেটর গুলো থাকলে, এই অ্যাডভার্ব গুলো থাকলে, যেমন জাস্ট নাও, অলরেডি, লেটলি, এভার, রিসেন্টলি, এই শব্দগুলো, এই ইন্ডিকেটর গুলো যদি তোমার সেন্টেন্সের মধ্যে থাকে, সেন্টেন্সের একটা প্রেসেসের মধ্যে তো সেন্টেন্স আছে, ওই সেন্টেন্স সাধারণত সেন্টেন্স দিয়ে তো প্রেসেস গঠিত হয়। তো ওই সেন্টেন্সের মধ্যে যদি, ওই প্রেসেসের মধ্যে যদি তুমি উপরোক্ত শব্দগুলো দেখো, সেক্ষেত্রে ভার্ব পরবর্তী যে ভার্বটি বসাবা সেটা ভি3 তে বসাবা। এরপর দেখো টু হ্যাভ ভার্ব ইকুয়াল টু ভি3। আরেকটা জিনিস হচ্ছে টু হ্যাভ ভার্ব কোনগুলা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই টু হ্যাভ ভার্বের পরও ভি3 হবে, এটা মনে রাখবা। এরপর দেখো মডাল অক্সিলারি প্লাস বি, মডাল ভার্ব প্লাস বি। আচ্ছা, মডাল অক্সিলারি আর একই তো, এটা প্লাস বি থাকলে, বি থাকলে পরে ভি3 হবে। তো পরে ভি3 হবে, এটা আরেকটু বুঝতে পারবা যখন আমরা এক্সাম্পল দেখব, এখানে বুঝতে পারবো। এখন দেখো যদি সেন্টেন্সটি প্যাসিভ মোডে থাকে, বি ভার্বের পরে ভি3 হবে। যেমন রাইস ইজ ইটেন হয়েছে, নট ইটিং হচ্ছে না, আইএনজি হচ্ছে না। যেমন আই এম ইটিং, মানে এখানে আই এম ইটিং, আমি খাচ্ছি। তো এখানে রাইস ইজ ইটেন কেন হচ্ছে, রাইস ইজ ইটিং কেন হচ্ছে না? কারণ হচ্ছে রাইস তো নিজে রাইসকে তো খাওয়া হচ্ছে, দ্যাট মিনস প্যাসিভ। তো প্যাসিভের ক্ষেত্রে টু বি ভার্ব থাকলে পরে অবশ্যই ভি3 করতে হবে, তুমি ভি4 করলে তোমার পুরো বাক্যটা ভুল হয়ে যাবে, সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, তোমাকে এটা মাথায় রাখতে হবে। তো এখানে রিসেন্টলি উই ভিজিট কক্সেস বাজার উইথ আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের সাথে। এখানে রিসেন্টলি আমি এখানে বলছি এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর আমি বলছি টেন্সের গঠনটা অবশ্যই তুমি নিজ থেকে শিখে ফেলতে হবে। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পিপি প্লাস এক্সটেনশন বা বাকি অংশ, এগুলো তোমাকে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি এখানে আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ আসবে, কিন্তু এখানে হ্যাভ হ্যাজ কোনটা দেওয়া হয় না। সেক্ষেত্রে আমরা লিখবো কি, হ্যাভ। উই এর পরে তো হ্যাজ বসে না, হ্যাভই বসে। তারপর উই হ্যাভ, এবং ভার্বের পিপি, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল, ভি3 বলছে, ভি3 হলে পাস্ট পার্টিসিপল, তাহলে উই হ্যাভ ভিজিটেড কক্সেস বাজার উইথ আওয়ার ফ্রেন্ডস। এভাবে আমাদের করতে হবে বাক্যটা। কিসের কারণে করছি, একটি মাত্র শব্দ বা ইন্ডিকেটরের কারণে, সেটা হচ্ছে রিসেন্টলি। এটার ইন্ডিকেটর বলতেছি আমি, একবার বলতেছি না, আমি সবসময় ইন্ডিকেটর বলতেছি, তোমরা একটু মাথায় রাখবে। ইট ক্যান বি সে দ্যাট উই আর রেডি টু ডু দিস। এখানে ক্যান হচ্ছে মডাল ভার্ব প্লাস বি, তাহলে অবশ্যই কি করতে হবে, বি3 করতে হবে। বি3 হলে
এইখানে সেটাকে আমাকে অবশ্যই সেটে রূপান্তর করতে হবে, সেটাকে অবশ্যই সেটে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে সেটাকে একটু চেঞ্জ করি, it can be said that we are ready to do this, we are ready to do this, আমরা এভাবে করতে পারি। এরপরে বাক্যটা দেখো, আমরা এখানেও পড়ছি উপরে টু হ্যাভ ভার্ব ইকুয়াল টু V3, টু হ্যাভ ভার্ব ইকুয়াল টু V3। সেক্ষেত্রে টু হ্যাভ ভার্ব কি আছে, উই হ্যাভ, হ্যাভটা তো টু হ্যাভ ভার্বের মধ্যে পড়ছে, হ্যাভ হ্যাজ হ্যাড, তাহলে অবশ্যই V3। তাহলে ডু, ডু, ডিড, ডান। সেক্ষেত্রে 3 নম্বর ফর্ম হচ্ছে বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, V3 হচ্ছে ডান। এখানে এইভাবে করতে হবে, তোমার বাক্যটাকে রূপান্তর করতে হবে এই ইন্ডিকেটর গুলো দেখে, এই তোমার এই এই যে সিমটমস গুলা, এই সাইন গুলো দেখে তোমাকে পরবর্তী তোমার ভার্বটি রূপান্তর পরিবর্তন করতে হবে। পরে আমি লাস্ট একটা এক্সাম্পল নিয়ে আসছি, দেখো রোলস নিয়ে আসছি, এই রোলস নিয়ে আমি আমার এই রোল নিয়ে আলোচনা শেষ করব। তুমি দেখো এখানে ইয়ালু লালা একটা শব্দ দিচ্ছি, ইয়ালো, এইভাবে করলে ইয়ালু লালা হয়। তুমি একটু দেখো এখানে প্রথমত এখানে এটা দেখো ওয়াই দিয়ে বোঝাচ্ছে, আচ্ছা এখানে ওয়াই দিয়ে ইয়েস্টারডে, ওয়াই দিয়ে ইয়েস্টারডে, ওয়াই দিয়ে ইয়েস্টারডে, একটু একটু লেখাগুলো একটু এলোমেলো হয়ে গেছে, আর একটু ইয়ে করি, এখন দেখতে বোঝা যাচ্ছে। এই ওয়াই দিয়ে বোঝাচ্ছে ইয়েস্টারডে, ওয়াই দিয়ে ইয়েস্টারডে, এ দিয়ে এগো, তারপরে এল ও দিয়ে লং লং এগো, আর ও দিয়ে ওয়ান্স অর ওয়ান ডে, তারপর এল এ লালা দুইবার দিছি, মানে লালা অসংখ্য হবে, লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, যাই আসুক না কেন লাস্ট শব্দটার পরে এটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স কে ইন্ডিকেট করবে, নির্দেশ করবে। এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের সাইন, এগুলো হচ্ছে। সেক্ষেত্রে আমরা ভার্বটি বিচু ফর্মে লিখবো, ভার্বটি বিচু ফর্মে লিখবো, এটা আমাদের মনে রাখতে হবে। ভার্বটি বিচু হবে, ভার্বটি বিচু হবে। বিচু মানে এখানে আমরা পড়ছি বিচু মানে এটা কি ফার্স্ট ফর্ম, বিচু মানে কি ফার্স্ট ফর্ম, একটু মনে রাখার জন্য এগুলো আমি এইভাবে দিচ্ছি। আশা রাখি তোমরা এটা যদি একটু দেখো অনেকটা বুঝতে পারবা, খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে। যদিও তারপরেও না বুঝো তাহলে তো তোমরা যেটা বুঝো সেটা অবশ্যই ইয়ে করবা, মেনটেন করবা, তারপরও পড়ার কোনো বিকল্প নাই, পড়তেই হবে তোমাদেরকে। এরপর দেখো দে অ্যাটেন্ড দ্য পার্টি ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে শব্দটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটর অর সাইন। সেক্ষেত্রে আমরা ভার্বটাকে V2 করতে হবে। দেখো এখানে ভার্বটা যেমন আছে তেমন রয়ে গেছে, অ্যাটেন্ড অ্যাটেন্ড রয়ে গেছে। সেক্ষেত্রে আমরা V2 করলে এই ভার্বটাকে অ্যাটেন্ডেড করতে হবে। আমরা V2 আমরা ভার্বগুলো পড়তে হবে, এক কথায় ভার্ব না পড়লে স্ট্রং ভার্ব, উইক ভার্ব এগুলো যদি আমরা না পড়ি তাহলে এই যে এটা V2 বা পাস্ট ফর্ম কিভাবে রূপান্তর করতে হবে সেটা আমরা জানবো না। আমরা এখানে এখানে আরেকটা আছে, সেক্ষেত্রে এটারও সেম, এটা তো আমি উপরে দিছি এক্সাম্পলটা, সেই জন্য আমাদের জন্য সহজ হচ্ছে। দেখো এখানে লাস্ট মান্থ আছে, তো লাস্ট মান্থ অবশ্যই পাস্ট কে ইন্ডিকেট করতেছে, এখানে আমরা বলছি পাস্ট কে ইন্ডিকেট করতেছে, তো পাস্ট কে ইন্ডিকেট করলে V2 হবে। V2 করলে এখানে গোটাকে কি করতে হবে, অবশ্যই অয়েন করতে হবে, গোটাকে অবশ্যই কি করতে হবে, অয়েন করতে হবে, তাহলে V2 হয়ে গেছে। কিসের কারণে, ইন্ডিকেটর এই শব্দ লাস্ট মান্থ শব্দটার কারণে আমরা এটাকে V2 তে রূপান্তর করলাম। তো আশা রাখি আর এই যে যে কয়েকটা আমি চারটা না পাঁচটা, চারটার মতো এক্সাম রোলস তোমাদেরকে দিয়েছি, এই চারটা রোলস যদি তোমরা মোটামুটি আয়ত্ত করো, 6 এবং 7 স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমাদের অনেকাংশে তোমরা রাইট ফ্রম দ্য ভার্ব গুলো করে ফেলতে পারবা। আর একটা জিনিস তোমরা এই জিনিসটা কোনোভাবে অ্যাভয়েড করবে না, সেটা হচ্ছে টেন্স এবং ভার্বের ফর্ম গুলো করে ফেলবা, টেন্স এবং ভার্বের ফর্ম গুলো করে ফেলবা, তাহলে ইজিলি বুঝতে পারবা আমার এই আলোচনাগুলো সহ। এখানে আমি একটা প্যাসেজ নিয়ে আসছি, খুব সহজ, এটা 6 এর বা 7 এর একটা বই থেকে নিছি। দেখো এই প্যাসেজটা তোমরা পড়লে বুঝতে পারবা, আমরা করার মধ্য দিয়ে আরো ভালো করে বুঝতে পারবো। দেখো a course is fixed for every examination, প্রত্যেক পরীক্ষার জন্য একটা কোর্স অবশ্যই ফিক্স করা থাকে, নির্ধারণ করা থাকে। স্টুডেন্ট শুড, আমাদের এগুলো অনেক সময় আমাদের 6 এর স্টুডেন্টরা লাইন বাই লাইন বাংলা বোঝা সম্ভব নয়, 6, 7 এর স্টুডেন্ট,
লাইন বা লাইন বাংলা বোঝা সম্ভব নয়। অনেক সময় তারা শব্দটাও মানে অনেক ক্ষেত্রে মানে পড়তে পারে, দেখে দেখে পড়তে পারে, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং করতে পারে না। তো মিনিং করার দরকার নাই, তুমি শুধুমাত্র আস্তে আস্তে পারবা। আজকে একটু একটু করে করতে করতে মানুষ একটু একটু হাঁটতে হাঁটতে সে হাঁটা শিখে। সেক্ষেত্রে একটা একটা তুমি শব্দ এই শিখার মধ্য দিয়ে তুমি একসময় দেখা যাবে তুমি প্রত্যেকটা শব্দ তুমি বাংলাটা বুঝতেছো। তবে এখানে বাংলা না বুঝলেও তুমি করতে পারতেছো কিভাবে, দেখো এখানে শুটটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব, এই শুটের পরে যে ভার্বটা আসবে ওই ভার্বটার কোনো রূপান্তর ঘটবে না। তো এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে তোমার 9-10 এর স্টুডেন্টদের ক্ষেত্রে এই শব্দগুলো উপরে উঠে গেছে, তোমাদের এখানে পাশে আছে, তোমরা পাশ থেকে বসাই দিলে হচ্ছে। এখন ওদেরকে প্রথমত বাছাই করতে হয়, তারপরে সেটাকে রূপান্তর করে বসাইতে হয়। তোমরা শুধুমাত্র রূপান্তর করবে, তোমাদের কাজ একটাই, তোমাদের দুইটাই নয়। তো এখানে যেহেতু নেগেটিভ বলছে সেহেতু তুমি নট বসাই দাও, নট বসাই দাও, তাহলে স্টুডেন্ট শুড নট, যেহেতু নেগেটিভ হয়ে গেছে স্টুডেন্ট শুড নট রিমেইন। আমরা জানি মডাল অক্সিলারির পরে ভার্বের কোনো পরিবর্তন হবে না, সেক্ষেত্রে রিমেইনটা রিমেইন বসে যাবে, কোনো রূপের পরিবর্তন হবে না, ঘটবে না। A student should not remain absent from examination because they must, আমরা জানি মাস্ট ও মডাল অক্সিলারি, আমরা এটাও জানি যে মাস্ট ও কি মডাল অক্সিলারি, তাহলে মডাল অক্সিলারির পরে ভার্বের কোনো রূপের পরিবর্তন হবে না, সেক্ষেত্রে কমপ্লিট কমপ্লিট থেকে যাবে, তোমাদেরকে আর এটা কমপ্লিটেড করতে হবে না বা অন্য কিছু কমপ্লিটিং করতে হবে না, এটা যেমন আছে তেমন রয়ে যাবে। শুধুমাত্র এই মাস্টার কারণে তোমরা বুঝে ফেলতে পারছো যে এই ভার্বটি কি হবে। দে মাস্ট, আর এটা বলার প্রয়োজন নাই, মাস্টার তোমরা বুঝতেছো, যেহেতু সেন্টেন্সের মধ্যে দুইটা একসাথে চলে আসছে একটা প্যাসেজের মধ্যে, এখানে আর এটা বোঝানো উচিত বোঝানোর প্রয়োজন নেই মনে হচ্ছে। তো মাস্টের পর প্রুফ বসে যাবে, প্রুফ মাস্ট প্রুভ দেয়ার অ্যাবিলিটি অ্যান্ড অর, তাদের সামর্থ্য এবং তাদের মূল্যটা এটা অবশ্যই প্রমাণ করতে হয় তাদেরকে। এরপর দেখো এখানে ইট ইজ দ্য সিস্টেম, এটা একটা পদ্ধতি। টুটা হচ্ছে ইনফিনিটিভ, আমরা এখানে পড়ছিলাম ইনফিনিটিভের পরে ভার্বের কি হয় এটা পড়ছিলাম, ভার্বের বি1 হয়, দেখো এখানে বি1, দ্যাট মিন্স ভার্বটি যেমন আছে তেমন হবে, যেমন আছে তেমন হবে, সেক্ষেত্রে গেট বসে যাবে, কোনো ধরনের পরিবর্তন ঘটবে না, কোনো ধরনের পরিবর্তন ঘটবে না। গেট themselves promoted, তারা উত্তীর্ণ হয়, নিজেদেরকে উত্তীর্ণ করে টু দ্য নেক্সট হায়ার ক্লাসেস, তাদের পরবর্তী উচ্চতর ক্লাসগুলোতে তারা উত্তীর্ণ হয়। তো দোজ হো, এখানে যদি ইউ হ্যাবিট বোঝায় সাধারণত আমি একটা কাজ আগে করতাম এখন করি না, হয়তো এখন এই কাজটি ঘটে না, এটা হ্যাবিট। তো সেক্ষেত্রে ইউজ টু ব্যবহার করবা সবসময়, হ্যাবিট বোঝাইলে তোমাদেরকে এরকম শোয়িং হ্যাবিট দেবে, তখন তোমরা ইউজ টু শব্দটা ব্যবহার করবে। ইউজ টু এটা আমি লিখে দিচ্ছি, হয়তো দেখা যাচ্ছে অনেকে ইউজ টু বললে নাও বুঝতে পারো, সেক্ষেত্রে আমি শব্দটা লিখে দিচ্ছি, এই ইউজ টু শব্দটা লিখবা। ইউজ টু লেখার পরে এইটা একটা ইউজ টুর পরে ভার্বের আবার কোনো পরিবর্তন হয় না, এই টু এর পরে যদি এখানে যদি লিঙ্কিং ওয়ার্ড যুক্ত ইউজ টু হয় সেক্ষেত্রে পরিবর্তন হয়, সেটা এখনো আসে নাই, আমি বলতেছি না। তো এখানে ইউজ টুর পরে কোনো রূপের পরিবর্তন হবে না, সেক্ষেত্রে রিড বসে যাবে। তাহলে দোজ হু ইউজ টু রিড সিনসিয়ারলি, দেখো এটা লেখা আছে সিনসিয়ারলি during the period of course do well in the examination, তারা পরীক্ষায় কি করে ভালো করে, পরীক্ষায় ভালো করে, do well in the examination। তারপরটা দেখো ভালো করতো, ভালো করো না ভালো করতো, বাট a few students, কিন্তু কিছু কিছু ছাত্র ছাত্রী বা কিছু কিছু ছেলে মেয়ে এখানে এই ভার্বটি বি4 হবে না বি3 হবে, সেটা তোমার এই সেন্টেন্সটা এখান থেকে ইনসিনসিয়ার পর্যন্ত দেখতে হবে, এটা অ্যাক্টিভ মোডে আছে না প্যাসিভ মোডে আছে। আমরা দেখতেছি, আমরা এটা বর্ণনা করতেছি বা একজনে বর্ণনা করতেছে, সেক্ষেত্রে এটা অ্যাক্টিভ নয়, এটা প্যাসিভ। বাট এ ফিউ স্টুডেন্টস, এখানে ফাইন্ডিং হবে না, ফাউন্ড হবে। কেন ফাউন্ড হবে? কারণ হচ্ছে দেখো এখানে এই যে স্টেটমেন্টটা প্যাসিভ মোডে আছে, প্যাসিভ মোডে আছে এই কারণে বুঝলাম কিছু স্টুডেন্ট খুঁজে পাওয়া যায়, তাহলে এটা স্টুডেন্টরা খুঁজে পাচ্ছে না, আমরা খুঁজে পাচ্ছি যে, বা যে পড়তেছে সে বলতেছে
এটা যে এটা ন্যারেট করতে সে বলছে কিছু স্টুডেন্ট খুঁজে পাওয়া যায়, তো খুঁজে পাওয়া যায় দ্যাট মিনস এটা প্যাসিভ, প্যাসিভ হলে এটা ফাইন্ডিং হবে না, এটা হবে ফাউন্ড। কিছু স্টুডেন্ট খুঁজে পাওয়া যায় টু বি ইনসিনসিয়ার, অসাবধান, সাবধানী নয়, সচেতন নয় তাদের পড়াশোনা সম্পর্কিত বিষয়ে। দে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে আমরা বুঝতে পারতেছি এখানে অনেকগুলো ভার্বের মধ্য দিয়ে, অনেকগুলো শব্দের মধ্য দিয়ে আমরা বুঝতে পারতেছি, আর এর মধ্য দিয়ে বি ভার্বের মধ্য দিয়ে বুঝতে পারতেছি এই পুরো প্যাসেজটা এখনো পর্যন্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। সেই ক্ষেত্রে এই ভার্বটি যেহেতু প্রেজেন্ট টেন্সে বি1 অথবা বি6 বসে, বি1 অথবা বি6 বসে, তো দ্যাটা তো থার্ড পারসন ঠিক আছে, কিন্তু এটা প্লুরাল, সেক্ষেত্রে অবশ্যই বি1 বসবে। এর অর্থ হচ্ছে শো, শো বসে যাবে, কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে দে শো দেয়ার ইনডিফারেন্স টু স্টাডিজ, তারা তাদের পড়াশোনা বিষয়ে পুরোপুরি অপরিবর্তিত থেকে যায়, মানে অমনোযোগী থেকে যায়। এটা এখানে মনোযোগী না বলছে যেহেতু, তাহলে তারা অপরিবর্তিত, তারা কোনো ধরনের পরিবর্তন দেখায় না তাদের পড়াশোনা বিষয়ে, আগ্রহ দেখায় না, এটা বোঝাচ্ছে। সাচ স্টুডেন্টস, এই ধরনের ছাত্র ছাত্রী, ইউজুয়ালি শব্দটা আমরা পেয়েছিলাম আমাদের প্রথম যে স্ট্রাকচারটা পড়ছি এখানে দেখো, ইউজুয়ালি বোঝালে এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেক্ষেত্রে বি1 অথবা বি6 হবে, তবে সাবজেক্টের উপর নির্ভর করতেছে। এখানে সাবজেক্ট যেহেতু প্লুরাল, সাবজেক্ট যেহেতু প্লুরাল, যদি সিঙ্গুলার হতো সেক্ষেত্রে বি6 হতো, যেহেতু সাবজেক্ট প্লুরাল সেক্ষেত্রে বি1 হবে। বি1 হওয়া মানে ভার্বটা যেমন আছে তেমন হবে, ভার্বটা যেমন আছে তেমন হবে, সেক্ষেত্রে such students usually cut a sorry figure in the examination। আজ এই পর্যন্ত আমি একটু তোমাদেরকে রাইট ফ্রম দ্য ভার্ব সম্পর্কে কিছুটা ধারণা দিছি। একটু তোমরা ক্লাসগুলো করার চেষ্টা করবা, স্যাররা, আমাদের স্যাররা যারা যারা করাচ্ছে, অনেক স্যাররা করাচ্ছে, আমাদের ইংলিশের অনেক স্যার করাচ্ছে, ম্যাথেরও অনেক স্যার ম্যাথ বিষয়গুলো, বেসিক বিষয়গুলো করাচ্ছে। তোমরা প্রত্যেকে এই অনলাইন ক্লাসগুলোতে জয়েন করো। আর দ্বিতীয়ত, স্কুল থেকে কোনো ধরনের যদি ইনফরমেশন পাও সবাইকে জানানোর চেষ্টা করবা, যে যার সাথে যার দেখা হয় সেভাবে বলে দেবা। হয়তো কিছুদিনের মধ্যে একটা তোমাদের নিউজ পেতে পারো আমাদের স্কুল কর্তৃক। তো আশা রাখি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত।